আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। এক সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন নূর, জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ভারত। ডাকসুতে জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঢাকা সফরে পিটার হাস। শি পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মোদি। ভয়েস অফ আমেরিকার 500 সাংবাদিককে চাকরিচ্যুত করছেন ট্রাম্প। বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা তামিম ইকবালের। দর্শক, এতক্ষণ শুনছিলেন প্রধান খবরগুলোর শিরোনাম। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এক সপ্তাহের মধ্যেই রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার নূরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ধীরে ধীরে নূরের উন্নতি হচ্ছে। তার 4টি সমস্যা রয়েছে। নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখেরও ইনজুরি আছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে জানিয়ে তিনি আরও বলেন, নূর কিছুটা ট্রমায় আছেন। গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে জানিয়ে তিনি আরও বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টিও ঠিক হয়ে আসছে। এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। এদিকে নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার। দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদনের মতে গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, তিনি রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জল সরবরাহের জন্য তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছেন। তিতাস বাংলাদেশের একটি নদী। নদীটির উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। এই নদী বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা মেঘনা নদী ব্যবস্থার অংশ গঠন করেছে। পরে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, হাওড়া নদী, কালাপানিয়া বা কাটাখাল বাংলাদেশের তিতাস নদীতে গিয়ে মিশেছে। তিনি বলেন, তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি তিতাস নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের 51টি ওয়ার্ডে পানীয় জল হিসেবে সরবরাহের প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবনার বিষয় গবেষণা চলছে। মানিক সাহা বলেন, সবকিছু পরিকল্পনা মতো এগুলে আমরা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব, যাতে আয়রনবিহীন পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 20টি অঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকাও রয়েছে। তিনি বলেন, আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতোমধ্যেই প্রায় 70% সম্পূর্ণ হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপ প্রায় 530 কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের জিএস পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। রোববার সকালে বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এর রিট আবেদন দায়ের করেন। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
শেখ হাসিনার আমলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডেভিড হাস সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। শনিবার সন্ধ্যায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এনার্জি লিমিটেডের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। ঢাকায় অবস্থানকালে পিটার হাস রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 5 সেপ্টেম্বর তার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। 6 মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর। তবে মাঝখানে গত 5 আগস্ট তিনি বাংলাদেশে এসেছেন বলে গণমাধ্যমে গুজব ছড়ায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় 5 নেতা গত 5 আগস্ট সকালে কক্সবাজারে যান। তাদের কক্সবাজারে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়। এমনকি পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করছেন বলেও একাধিক টেলিভিশনের খবরে প্রচার করা হয়। ওই গুঞ্জনের বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পিটার হাসের তোলা ছবি শেয়ার করে লিখেছিলেন, ছবি যে 2 জন তুলেছেন তাদের একজন পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত। শেখ হাসিনা শাসনামলে পিটার হাস খুবই আলোচিত বিদেশি কূটনীতিক ছিলেন। বিশেষত তিনি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে খুবই সরব ছিলেন। আওয়ামী লীগের লোকজন তাকে হুমকি পর্যন্ত দিয়েছেন। 2024 সালের জানুয়ারি নির্বাচনের বেশ আগে থেকেই তিনি একেবারে চুপচাপ হয়ে যান। বাংলাদেশের জুলাই আন্দোলন শুরু হলে সেই মাসের শেষ দিকে তিনি ঢাকা ছাড়েন। পরে চলতি বছরের এপ্রিল মাসে ইউনূস সরকারের সঙ্গে দেখা করেন তিনি। এবার তিনি বাংলাদেশে এমন এক সময় আসলেন যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে শনিবার চীনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই চীনে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, 2018 সালের পর চীনে মোদীর এটিই প্রথম সফর। দেশটির স্থানীয় সময় রোববার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদীর বহুল প্রত্যাশিত বৈঠক হওয়ার কথা রয়েছে। মোদী এমন এক সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন যখন তার দেশের পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই মোদী ও শির বৈঠকের দিকে বিশ্বের অনেকেই তাকিয়ে আছেন। এরই মধ্যে উভয় দেশই পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে শির সঙ্গে বৈঠকের পর আগামীকাল সোমবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদী। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। তবে ভারত এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে না। অন্যদিকে রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। তাই মোদীর সঙ্গে পুতিনের আগামীকালের বৈঠকও গুরুত্বপূর্ণ বলে দাবি বিশ্লেষকদের। বিশ্লেষকরা ধারণা করছেন মার্কিন আধিপত্য ঠেকাতে বিশ্ব এবার নতুন জোটের দেখা পেতে পারে। এদিকে চীনের মাটিতে পা রাখার কিছুক্ষণ পরই মোদীকে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মোদীকে আহ্বান জানিয়েছেন যে মোদী যেন এসসিও সম্মেলনে রাশিয়া এবং অন্য দেশের নেতাদের যথাযথ সংকেত পৌঁছে দেন। গত 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার প্রায় 500 কর্মীকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস সংস্থাটিকে উগ্রপন্থী আখ্যা দিয়ে আসছিল। এবার প্রতিষ্ঠানটিকে সীমিত করার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভয়েস অফ আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান ক্যারি লেক এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে। তবে কর্মচারীদের ইউনিয়ন এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার পাল্টা হিসেবে প্রতিষ্ঠিত ভয়েস অফ আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচার মাধ্যমে পরিণত হয়েছে। ইউএসএজিএম এর তথ্যানুসারে মোট 532টি পদ বাতিল করা হবে। এর মধ্যে বেশিরভাগই ভয়েস অফ আমেরিকার। সবকিছু শেষ হলে মাত্র 108 জন কর্মী অবশিষ্ট থাকবেন। আদালতে দাখিল করা নথিতেও এ তথ্য উল্লেখ করা হয়েছে। এর আগে চলতি বছরের জুনে ক্যারি লেক ঘোষণা দিয়েছিলেন মোট 639 কর্মী ছাঁটাই করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই নোটিশ প্রত্যাহার করা হয়। এরপর কিছু কর্মী আদালতে মামলা করেন।
সবশেষে খেলার খবর, ক্রিকেট। দেশের ক্রিকেটে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিতে আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, যদিও সেভাবে তিনি বিষয়টি খোলাসা করেননি। বিসিবির নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখনই সেখানে অংশ নেয়ার ঘোষণা দিলেন সাবেক এই দেশসেরা ওপেনার। প্রথমে বিসিবির পরিচালক হতে চান তামিম, এরপর সভাপতি পদে নির্বাচনের দিকে তার নজর রয়েছে। দেশের প্রথম সারির এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তামিম ইকবাল। একই বিষয়ে প্রতিবেদন করেছে ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও। সেখানে তামিম বলেন, কেউ আগে ভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। আমি নিজেও অনেক কিছু দেখি ও শুনি, কিন্তু মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কিনা। যদি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কথা বলি, সেখানে সরাসরি সভাপতি পদে ভোট হয়, কিন্তু বিসিবি আলাদা, এখানে প্রথমে পরিচালক হতে হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের মিড ডের আয়োজন। আগামীকাল ইনশাল্লাহ আবারও ঠিক বিকেল 3টায় আপনাদের সামনে আরেকটি মিড ডের আয়োজন নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।